জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান পুরো দমে করছো। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে প্র্যাকটিস সেট নিয়ে। আর আমি আগেই বলে দিচ্ছি, প্রথমে তোমাদের ক্লিয়ার করে নিচ্ছি, এই সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেক্সট বুকের প্রিমিয়াম থেকে নেওয়া। আর সমস্ত কোশ্চেনই তোমাদের মানে আমাদের যে এক্সাম আছে আগামী, ফুড এসআই বলো, ওদিকে এমটিএস, পিএসসি মিসলেনিয়াস, তারপরে আমাদের যে জিডি কনস্টেবলের এক্সাম আছে, এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে করা। তো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করব। আর প্রত্যেকটা কোশ্চেনে তোমরা 15 সেকেন্ড করে টাইম পাবা। এই 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা। পরীক্ষার হলে 20 সেকেন্ড নেবা, এখন 15 সেকেন্ড নাও, তাহলে একটা তোমাদের স্পিডে করার টেন্ডেন্সি চলে আসবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আর প্রত্যেকটা দিন আমরা 20টা করে কোশ্চেন করব, আর 20টা কোশ্চেনই খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কে পদার্থবিজ্ঞানের প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। তোমাদের বলতে হবে 15 সেকেন্ডের মধ্যে। বলো, কে প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো কী হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে রনজেন। এই পুরো নাম হলো উইলহেম কর্নাড রনজেন। এই রনজেন প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কত সালে পেয়েছেন? তিনি পেয়েছিলেন 1901 সালে। 1901 সালে প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এই রনজেন প্রথম মানে তার এক্স রশ্মি আবিষ্কারের জন্য বা এক্স রে আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তোমাদের বলতে হবে নিচের কোন রাজ্যে ভারহুত স্তূপ অবস্থিত। ভারহুত স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বলো। প্রত্যেকটা কোশ্চেনে 15 সেকেন্ড করে টাইম পাবে। ভারহুত স্তূপ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? দেখো, ভারত স্তূপ হচ্ছে একটা খুব ফেমাস বৌদ্ধ স্তূপ, যেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। ক্লিয়ার? ভারত স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, মনে থাকবে তোমাদের। নেক্সট, কেরোসিন তেলে সোডিয়াম ডুবিয়ে রাখা হয় কেন? বলো, কেরোসিন তেলে সোডিয়াম ডুবিয়ে রাখা হয় কেন? কারণ এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল, অত্যন্ত দাহ্য, এটি কম প্রতিক্রিয়াশীল, নাকি অত্যন্ত দাহ্য, মানে এই দুটো সেমই অপশান আছে। তো যাই হোক, বলো কী হবে, যে কেরোসিন তেলে আমরা সোডিয়াম ডুবিয়ে রাখি কেন? কী কারণে কেরোসিন তেলে আমরা সোডিয়াম ডুবিয়ে রাখি? দেখো, কেরোসিন তেলে আমরা সোডিয়াম ডুবিয়ে রাখি কারণ কি, এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল, ঠিক আছে? মানে সোডিয়াম বাতাসের সাথে মিশে, মানে আমরা যে নুন খাই সেটা প্রসেস করে তৈরি, মানে সোডিয়ামকে প্রসেস করে বানানো হয় বলে অনেক দিন টিকে যায়। তাও দেখবে বর্ষাকালে সোডিয়াম মানে ওই নুনের মধ্যে জল জমে যায়। সেরকমই যদি পিওর সোডিয়ামকে তুমি বাতাসে রেখে দাও, তাহলে এটি খুবই প্রতিক্রিয়াশীল। এই কারণে পিওর সোডিয়াম আমরা খোলা বাতাসে রাখতে পারি না। এটা আমরা কোথায়? কেরোসিন তেলে ডুবিয়ে রাখি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? সোডিয়ামের সংকেত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সোডিয়ামের সংকেত কী সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। বলো, জাটজোতিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ড্যান্স। আর ড্যান্স থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসবেই। এই জন্য আমি তোমাদের একবার বলবো, আমার একটা ড্যান্সের ভিডিও আছে, মানে যেখানে আমি কোন কোন রাজ্যে কী কী ড্যান্স ফেমাস সেগুলো আমি করিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও, পরীক্ষায় যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার দেখে নিও, কারণ ওখান থেকে কোশ্চেন তোমরা পাবেই। তো বলো, জাটজোতিন এবং ঝিঝিয়ার নৃত্য কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? বলো। সেই স্লাইডের মধ্যেও ছিল এই জাটজোতিনটা। তো বলতে হবে জাটজোতিন কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য বা ফক ড্যান্স? বলো। জাটজোতিন, এটা কিন্তু তোমাদের পারা উচিত। খুব ইম্পর্ট্যান্টও কিন্তু। দেখো, জাটজোতিন হলো বিহারের একটি লোকনৃত্য। এই ঝিঝিয়ানটা যদি মনেও না রাখো, জাটজোতিনটা কিন্তু মনে রেখো। জাটজোতিন, এই জাটজোতিন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জাটজোতিন এবং ঝিঝিয়ান লোকনৃত্য বিহার রাজ্যের একটি লোকনৃত্য, মনে থাকবে। তোমরা দেখি আমাকে কমেন্ট বক্সে জানাও যে মোহিনীয়াত্তম কোন রাজ্যের একটি লোকনৃত্য, এবং এটি একটি ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যেও পড়ছে। আমাদের টোটাল 8খানা ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেরকমই বলতে হবে এই মোহিনীয়াত্তম, ভালো করে শোনো, মোহিনীয়াত্তম নাচটি কোন রাজ্যের একটি ক্লাসিক্যাল ড্যান্স? কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, ভারত সরকার আইন 1858 পরে ভারত কার অধিপত্যের অধীনে
চলে আসে। মানে 1858 যে ভারত শাসন আইনটা আনা হয়েছিল, তারপরে ভারত কার অধীনে চলে আসে বলো? এটা সবাই পারবে আশা করি। দেখো, তোমাদের আমি একটুখানি বলে রাখি, 1958 সালে ভারত শাসন আইন আনা হয়। এর আগে অবধি ভারতকে বলতে পারো যে ভারতের মানে রুল নিয়মকানুন এগুলো বানাতো কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারত ছিল। এই ভারত শাসন আইন 1858 সালে আসার পরে ভারত একদম ওই তোমার ইংল্যান্ড, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের অধীনে, কিন্তু কিন্তু ভারত ছিল আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। কিন্তু এই 1858 সালের আইনের পরে ভারতকে একেবারে ডিরেক্ট ইংল্যান্ডের অধীনে বা ওই মানে ইউনাইটেড কিংডম যাকে আমরা বলি ওর অধীনে আনা হয়। এবার তোমাকে বলতে হবে ওই সময় রানী কে ছিলেন, মানে ওই ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ, রানী আলেকজান্ড্রা, রানী প্রথম এলিজাবেথ নাকি রানী ভিক্টোরিয়া? দেখো সঠিক অ্যান্সার হবে রানী ভিক্টোরিয়া। তাহলে 1858 সালে ভারত শাসন আইন আনার ফলে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে চলে যায় কার কাছে? পুরো একদম ডিরেক্ট ওই ইংল্যান্ড বা ইংল্যান্ডের যে রানী তার অধীনে। কার অধীনে? রানী ভিক্টোরিয়ার অধীনে। এটা এটা যাতে তোমাদের মনে থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। রানী ভিক্টোরিয়ার অধীনে চলে যায় ভারত। নেক্সট, নাবার্ড কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কমিটির মানে সুপারিশে বা অনুমোদনে বলতে পারো যে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? বলো। গদগিল কমিটি, সি রঙ্গরাজন কমিটি, বি শিবরামন কমিটি নাকি এল.এস. ধানওয়ালা কমিটি? বলো কী হবে? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন, অনেকবার এসছেও। নাবার্ড কোন কমিটির সুপারিশে আনা হয় বা প্রতিষ্ঠিত হয়, বা কোন কমিটি? এইভাবে কোশ্চেন করতে পারে যে নাবার্ডকে, মানে নাবার্ডের প্রতিষ্ঠার পেছনে কোন কমিটির হাত আছে, এটাও এইভাবেও বলতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে বি শিবরামন কমিটি। এই বি শিবরামন কমিটির মানে রিকমেন্ড করে যে নাবার্ড একটা সংস্থা প্রতিষ্ঠা হওয়া উচিত। এবার নাবার্ড সম্বন্ধে তোমাদের একটু বলে দিচ্ছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। নাবার্ড সম্বন্ধে মনে রাখবে যে নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়, নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়, বাস এই দুটো জেনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। দেখো, নাবার্ড প্রতিষ্ঠা হয় 1982 সালে। আর নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তাহলে নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে, আর নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। বাস এই দুটো মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, এখানে দেখো দিয়ে দিয়েছি, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। আর এখন কে চেয়ারম্যান আছে? সাজি কে ভি হচ্ছে নাবার্ডের এখন বর্তমান চেয়ারম্যান। ক্লিয়ার? যেহেতু ইম্পর্টেন্ট এই জন্য আমি এটাও তোমাদের বলে দিলাম। নেক্সট কোশ্চেন, বলতে হবে ভারতে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পাওয়া যায়? ভারতে অনেক রকমের মাটি আছে, ল্যাটেরাইট মাটি, তারপরে তোমার পলি মাটি, এরকম অনেক টাইপের মাটি আছে, মানে রেগুর মাটি, কালো মাটি। সেরকম বলতে হবে কোন ধরনের মাটি ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি নাকি পলি মাটি? কোনটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বলো? ভারতে বলেছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। ভারতে সবচেয়ে বেশি মাটি মানে কোন প্রকারের মাটি পাওয়া যায়? দেখো, ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় পলি মাটি। পলি মাটি সবচেয়ে বেশি ভারতে পাওয়া যায়। আমি যদি ভারতের একটা ছবি এখানে আঁকি, দেখো 1 মিনিট তোমাদের বোঝানোর জন্য করছি। আমি জাস্ট নর্মাল একটা আঁকছি, ঠিক আছে? আঁকাটা তো ভালো হয়নি, যাই হোক। ভারতে পলি মাটি, এই যে এই গঙ্গা যমুনা যেই এলাকাটা, এটা গঙ্গা নদী এইভাবে প্রবাহিত হয়ে এদিক দিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, আর এইটা হচ্ছে যমুনা নদী যেটা পরে গিয়ে মানে গঙ্গার সাথে মিশেছে, ঠিক আছে? তো এই এই গঙ্গা যমুনা যেই এলাকাটা, মানে এই যে পুরো এলাকাটা, এই পুরো এলাকাটা, এই জায়গাটা হচ্ছে পলি মাটি সমৃদ্ধ। কারণ যেহেতু নদীর পাশাপাশি, এই কারণে এই জায়গাটা পলি মাটিতে সমৃদ্ধ। ক্লিয়ার? নেক্সট, ভারতে জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে কোন তারিখে পালিত হয়, বা ভারতে জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়, বা কত তারিখে আমরা পালন করি জাতীয় ভোটার দিবস? বলো।
26 মার্চ, 24 ফেব্রুয়ারি, 27 ডিসেম্বর নাকি 25 জানুয়ারি? দেখো বলো। দেখো, জাতীয় ভোটার দিবস কথাটা এইভাবে মনে রাখবে। আমাদের রিপাবলিক ডে কবে? আমাদের রিপাবলিক ডে হচ্ছে 26 জানুয়ারি। তার ঠিক একদিন আগেই মানে 25 জানুয়ারি হচ্ছে আমাদের এই জাতীয় ভোটার দিবস। এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে 25 জানুয়ারি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 25 জানুয়ারি হচ্ছে জাতীয় ভোটার দিবস আমরা পালন করি। ক্লিয়ার? নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 57তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এগুলো কিন্তু মানে ফুড এসআই বলো, জিডি বলো, এমটিএস বলো, যাই বলো না কেন, ওগুলোর জন্য সব ইম্পর্টেন্ট হবে। তো বলতে হবে 2023 সালে যেই জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয়েছিল, 57তম জ্ঞানপীঠ পুরস্কার, ওই পুরস্কারটি কে পেয়েছেন? অমিতাভ ঘোষ, নীলমণি ফুকন, দামোদর মৌজ নাকি তোমার অচ্যুত্থান নাম্বুদিরি? কে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার? বলতে হবে 57তম জ্ঞানপীঠ পুরস্কার। দেখো, 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দামোদর মৌজ, যেটা 2023 সালে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আর এদিকে এনারাও পেয়েছেন, নীলমণি ফুকনও পেয়েছেন, কিন্তু তিনি পেয়েছেন কত সালে? 2020 সালে। অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ তিনি পেয়েছিলেন 2018 সালে। 2018 সালে, যেহেতু 2023 সাল, এই কারণে 23 সালটা তোমরা মনে রাখবে। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার 2023 সালে 57তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? দামোদর মৌজ। নামটা কিন্তু প্লিজ মনে রেখো, ইম্পর্টেন্ট। এই যে এখানে দেওয়া আছে 57তম জ্ঞানপীঠ পুরস্কার 2023 সালে পেয়েছেন দামোদর মৌজ। জ্ঞানপীঠ পুরস্কার লেখকদের দেওয়া হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2023 সালের আগস্ট মাসে ভারত শ্রীলঙ্কার কাছে কোন সামুদ্রিক নজরদারি বিমান হস্তান্তর করেছে? মানে 2023 সালের আগস্ট মাসে ভারত শ্রীলঙ্কাকে একটা বিমান বলতে পারো বা এরোপ্লেন বলতে পারো গিফট করেছে, গিফট করেছে, যেটা কিনা কী করবে? নজরদারি করবে বা সার্ভেলেন্স করবে, সমুদ্রের উপর দিয়ে উড়বে এবং উপকূল যে এরিয়াগুলো আছে সেগুলোকে দেখাশোনা করবে। এমন একটা বিমান ভারত শ্রীলঙ্কাকে দিয়েছে। তো বলতে হবে সেই বিমানটার নাম কি। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, 23-এর খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। বলো সেই বিমানটার নাম কি? বিমানটা তোমরা যদি নিউজ পেপার পড়ে থাকো, সে যে কোনো নিউজ পেপারই পড়ো না কেন, বাংলা হোক ইংলিশ হোক, এই নামটা তোমরা শুনেছো। দেখো, সঠিক অ্যান্সার হবে ডর্নিয়ার 228। এই ডর্নিয়ার 228 বিমানটা ভারত শ্রীলঙ্কাকে গিফট করেছে। ক্লিয়ার? নেক্সট, ভারতের মিসাইলম্যান হিসেবে কাকে বলা হয়, বা মিসাইলম্যান হিসেবে কে পরিচিত? ভারতের মিসাইলম্যান কাকে বলা হয়, বা মিসাইলম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলো। বিক্রম সারাভাই, সিভি রমন, এপিজে আব্দুল কালাম নাকি হোমি জাহাঙ্গীর ভাবা বা হোমি ভাবা? কাকে বলা হয় মিসাইলম্যান? খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা পারবেও। দেখো, ভারতের মিসাইলম্যান বলা হয় কাকে? এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালাম, যিনি কিনা ভারতের প্রেসিডেন্টও ছিলেন, এনাকে বলা হয় মিসাইলম্যান অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর তোমরা যদি এই বিক্রম সারাভাই, সিভি রমন, হোমি ভাবা এদের নামও শুনেছ, আমি একটু একটু করে বলে রাখছি। বিক্রম সারাভাই হলেন ইসরোর প্রতিষ্ঠাতা। যদি বলে ইসরোর প্রতিষ্ঠাকে, ISRO মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন বিক্রম সারাভাই। মনে রাখবে। সিভি রামন, তিনি পদার্থবিদ্যায় মানে রামন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। তাও সালটা বলে দিচ্ছি, 1930 সালে নোবেল পুরস্কার পান। আর হোমি ভাবা, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন মানে ভারতীয় পরমাণু পদার্থবিদ। ঠিক আছে? মানে মানে আমাদের যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি ছিলেন হোমি ভাবা। ক্লিয়ার? সব কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের বলে দিলাম। নেক্সট কোশ্চেন, সেন্ট্রিফিউগেশন আলাদা করা একটি কৌশল। কোনটি আলাদা করার কৌশল? সেন্ট্রিফিউগ্রেশন পদ্ধতি দিয়ে আমরা কোন জিনিসটাকে আলাদা করি? সম্পৃক্ত দ্রবণ, কোলয়েড দ্রবণ, ইমালসান নাকি অ্যারোসল? এই সমস্ত কোশ্চেনগুলো মানে এই সায়েন্সের কোশ্চেন, এগুলো কিন্তু রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা আমাদের মানে MTS-এর কোশ্চেন ছিল। তো বলতে হবে সেন্ট্রিফিউগেশন আলাদা করার একটি কৌশল, মানে কোন জিনিসটাকে আলাদা করার কৌশল? সম্পৃক্ত দ্রবণ, কোলয়েড দ্রবণ, ইমালসান নাকি অ্যারোসল? কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হবে কোলয়েড।
সেন্ট্রিফিউগেশন হলো কোলয়েড, মানে একটা দ্রবণ, এই কোলয়েডকে আলাদা করার কৌশল হচ্ছে সেন্ট্রিফিউগেশন। মনে রাখবে কিন্তু কোলয়েডকে মানে কোলয়েড জাতীয় দ্রবণকে আলাদা করা যাবে, এই 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 প্রকারের পদ্ধতিটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। এটা কিন্তু মনে রেখো তোমরা। নেক্সট, আচ্ছা এটা একটু বড় কোশ্চেন, তাও তোমাদের বলতে হবে যে কিংডম অ্যানিমেলিয়ার কোন ফিলামটি একটি অঙ্গ প্রাণালী স্তরের সংগঠন প্রদর্শন করে এবং একটি আস্তরণ বা নরম মাংসের ভর রয়েছে যা নরম শরীরকে আবৃত করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ঘিরে থাকে। মানে এটা বায়োলজির কোশ্চেন বা জীবনবিজ্ঞানের কোশ্চেন। বলতে হবে কিংডম অ্যানিমেলিয়ার কোন ফিলামটি একটি অঙ্গ প্রাণালী স্তরের সংগঠন প্রদর্শন করে এবং একটি আস্তরণ বা নরম মাংসের ভর রয়েছে যা শরীরকে আবৃত করে। সেটাকে আমরা কি বলি? ফাইলাম স্টেনফোরা, ফাইলাম মোলুস্কা, ফাইলাম পেরিফেরা, নাকি ফাইলাম কেলান্টারাটা? দেখো এগুলো একটু বায়োলজির কোশ্চেন, এগুলো যাদের 11-এ বায়োলজি ছিল তারা এটা পারবে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এখান থেকেও কোশ্চেন আসে, এজন্য আমাদের এগুলো পড়তেই হবে। যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে তোমাদের জন্য রেখেছি। এইগুলো এমন না যে তুমি এখন বায়োলজি বই খুলে পড়তে শুরু করবা 11-এর, কোনো দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট পড়লেই হবে। তো বলো অ্যান্সার কী হবে? সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে D2 হুবহু আসবে, তখন তোমরা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাবে। কোন ফিলামটি অঙ্গপ্রণালী স্তরের সংগঠন প্রদর্শন করে এবং নরম মাংসের মতো, মানে নরম মাংসের মতো যেটা থাকে এবং একটা শরীরকে আবৃত করে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ফাইলাম মোলুস্কা। এটা মনে রাখো, জাস্ট এইটুকুনি মনে রাখো, তাহলেই হবে। নেক্সট, যে খেলোয়াড়রা হ্যান্ডবলে ড্রিবলিং রোধ করে তাদের পাস করতে হবে বা শট করতে হবে কতক্ষণের মধ্যে? এইটা একটা খেলার কোশ্চেন। যে খেলোয়াড়রা হ্যান্ডবল বা ড্রিবলিং একটা খেলা, ঠিক আছে? তা যে খেলোয়াড়রা হ্যান্ডবল একটা খেলা, ঠিক আছে? তো যে খেলোয়াড়রা হ্যান্ডবলে ড্রিবলিং রোধ করে তাদের পাস করতে হবে বা শট করতে হবে, মানে ওই ড্রিবলিংটাকে রোধ করে তাদের যে পাস করতে হবে কতক্ষণের মধ্যে তাদের সেই পাস করতে হবে বা শট করতে হবে, সেটা তোমাদের বলতে হবে। 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, নাকি 3 সেকেন্ড? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হবে 3 সেকেন্ড। হ্যান্ডবলে যে ড্রিবলিং করা হয় সেই ড্রিবলিংয়ে তোমাকে ড্রিবলিং করে 3 সেকেন্ডের মধ্যে তোমাকে শর্ট করতে হবে। এটা একটা নিয়ম, একটা রুল, ঠিক আছে? 3 সেকেন্ডের মধ্যে শর্ট করতে হবে অথবা পাস করতে হবে। নেক্সট কোশ্চেন, বলতে হবে ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তো এই ইলিয়াস খান তিনি কোন খেলা বলেছে, কেন তো এখানে খেলা বলেছে, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফুড এসআইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। বলতে হবে এই ইলিয়াস খান খুব ফেমাস একজন ব্যক্তি, ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বলো, তবলা, সেতার, বীণা, নাকি মৃদঙ্গম? ইলিয়াস খান নামটা কিন্তু তোমরা শুনেছো। দেখো ইলিয়াস খান যখন কথাটা শুনবে তখনই ভাববে তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বা সেতারের সাথে ইলিয়াস খান খুবই রিলেটেড, কারণ ইলিয়াস খান সেতারে খুব নাম করা একজন ব্যক্তি। তো ইলিয়াস খান সেতারে, মানে সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা কিন্তু তোমরা মনে রেখো। ক্লিয়ার? ইলিয়াস খান মানে সেতার বলতে পারো, বা সরোদ অনেক সময় বলতে পারো, তো এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? আফগানিস্তান, চীন, পাকিস্তান, নাকি বাংলাদেশ? বলো, কোন দেশের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘতম সীমানা রয়েছে? বর্ডার, ল্যান্ড বর্ডার। দেখো বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘতম সীমানা রয়েছে। বাংলাদেশের আমাদের কোথায়? পশ্চিমবঙ্গের একদম পাশে। আর এই বাংলাদেশের সাথে আমাদের ভারতের সীমানাটা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4000
কিমি। এটা কিন্তু মনে রেখো, অনেক সময় জিজ্ঞেস করে ফেলে, যেহেতু সবচেয়ে বড় এই কারণে আমাদের মনে রাখতে হবে। তো এই বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে সীমানা রয়েছে। আর এমন একটা কোশ্চেন আসে যে বাংলাদেশের সাথে ভারতের কটি রাজ্যের মানে সীমান্ত টাচ করে। আমি বলে রাখি 5টা রাজ্যের সীমান্ত টাচ করে। কি কি? আমাদের পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি যেটা, তারপরে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। এই 5টা রাজ্য ভারতের সাথে বাংলাদেশের মানে সীমান্ত টাচ করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 2023 সালের আর্চারি বিশ্বকাপ ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে প্রথমেশ জাওকারের প্রতিপক্ষ কে ছিলেন? মানে বলে রাখি, এই প্রথমেশ জাওকার তিনি সেকেন্ড হয়েছেন, মানে তিনি ফার্স্ট হতে পারেননি, তিনি সিলভার মেডেল জিতেছেন। তো বলতে হবে এর প্রতিপক্ষ কে ছিল বা ফার্স্ট কে হয়েছে সেটা বলতে হবে। বলো, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু। আর্চারি যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে তার ফাইনালে এই প্রথমেশ জাভেদকরের অপোনেন্ট কে ছিল, যিনি কিনা ফার্স্ট হয়েছেন? প্রথমেশ জাভেদকর সেকেন্ড হয়েছেন বা সিলভার মেডেল পেয়েছেন। কি হবে বলো? দেখো, এই প্রথমেশ জাভেদকরের মানে অপোনেন্টে ছিল ডেনমার্কের একজন প্রতিদ্বন্দ্বী, যেটার নাম হলেন ফুলারটন। তোমরা এই ফুলারটন কথাটা মনে রেখো, তাহলেই হবে। আর ডেনমার্ক কথাটা মনে রেখো। অনেক তোমাদের এইভাবে কোশ্চেনটা না করে এটাও বলতে পারে যে আর্চারি ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক কে পেয়েছেন, তাহলে তখন জেনে যাবে যে ডেনমার্ক থেকে পেয়েছেন। ঠিক আছে? তাহলে এই ডেনমার্ক আর ফুলারটন এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, বলতে হবে ম্যাগনাস কার্লসেন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর সবাই পারবেও এটা। তোমরা বলো, ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, গলফ, দাবা নাকি টেবিল টেনিস? খুব সোজাও। দেখো, ম্যাগনাস কার্লসেন দাবা খেলার সাথে যুক্ত। রিসেন্টলি আমাদের ভারতের প্রাজ্ঞানন্দ এই ম্যাগনাস কার্লসেনকেও হারিয়ে দিয়েছিলেন। আর ম্যাগনাস কার্লসেন ছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ক্লিয়ার? নেক্সট, যেখানে ভারতীয় সংবিধানে জনসংখ্যা পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনা রাখা হয়েছে, কোথায়? মানে কোন আমাদের জায়গাটায় বা কোন শেডিউলে বলতে পারো, পার্ট বলতে পারো, যেখানে ভারতীয় সংবিধানের জনসংখ্যা পরিকল্পনা আর পরিবার পরিকল্পনা রাখা হয়েছে? মৌলিক কর্তব্য, সমাবর্তী তালিকা, মৌলিক অধিকার নাকি কোনো বিকল্প সঠিক নয়? কোন পার্টে আমাদের বা কোন শেডিউল বলতে পারো, পার্ট বলতে পারো, যেখানে আমাদের এই জনসংখ্যা পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনা রাখা হয়েছে? দেখো, সঠিক অ্যান্সার হবে সমাবর্তী তালিকা। তোমাদের একটু সমাবর্তী তালিকাটা সম্বন্ধে বলে রাখি। তার আগে বলি, মৌলিক কর্তব্য মানে যেটা তোমাকে পালন করতেই হবে, একদম ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে? আচ্ছা, সরি, মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে? যেটা তোমাকে মানে বাধ্যতামূলক না, সরি। আর মৌলিক অধিকার মানে সেটা ফান্ডামেন্টাল রাইট। আর সমাবর্তী তালিকাটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। দেখো, আমাদের 3টে লিস্ট আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা সেন্ট্রাল লিস্ট বা সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে কী হবে? ইউনিয়ন লিস্টে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন আমাদের যে মোদী সরকার আছে, তারা রুল বানাতে পারবে। আর স্টেট লিস্টে কী হবে? স্টেট মানে আমাদের যে রাজ্য সরকার আছে, যেমন মমতা দিদি সরকার বা তৃণমূল সরকার, তারা তোমার রুল বানাতে পারবে, সেখানে কিন্তু সেন্ট্রাল রুল বানাতে পারবে না। আর একটা তালিকা হয় যেটা হচ্ছে সমাবর্তী তালিকা বা কনকারেন্ট লিস্ট, যেটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোই তার রুল বানাতে পারবে, মানে দুজনেই রুল বানাতে পারবে নিজের ইচ্ছা মতো। ক্লিয়ার? তাহলে এখানে সমাবর্তী তালিকাটা হবে সঠিক অ্যান্সার। আমাদের লাস্ট কোশ্চেন, বলতে হবে ভারতীয় সংবিধানের কোন ধারাটি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার সাথে সম্পর্কিত? মানে সবাই এর সমান অধিকার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, এই কথাটা কোন আর্টিকেল বা কোন ধারায় বলা হয়েছে? 16, 22, 18 নাকি 12? বলো, খুব ইম্পর্টেন্ট। কোন ধারায় বলা হয়েছে এই অধিকারটার কথা? দেখো, এটা আমাদের বলা আছে ধারা নাম্বার 16। ধারা 16তে সবার সমান অধিকার আছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। এই ধারা 16 মনে রাখবে, ধারা 17 মনে রাখবে, ধারা 18 মনে রাখবে। ধারা 18টা কি? ধারা 18টা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, মানে কেউ টাইটেল রাখতে পারবে না। মানে তুমি তোমার নামের আগে মহারাজা XYZ তোমার নাম যেটা হোক, তো সেরকম রাখতে পারবে না। বুঝতে পারলে? আর ধারা 17 হচ্ছে আনটাচেবিলিটির ব্যাপারে দেওয়া আছে। তাহলে 17 আনটাচেবিলিটি, 18 হচ্ছে তোমার টাইটেল রাখা যাবে না, আর ধারা 16 যেটা বললাম সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার। ক্লিয়ার? এটা ছিল তোমাদের লাস্ট কোশ্চেন।
হয়ে গেছে তোমাদের সব কটা কোশ্চেন জিজ্ঞেস করে রেখেছিলাম, 20খানা কোশ্চেন। আর তোমাদের এই 20খানা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা বলে দিলাম দেওয়া আছে। 20খানা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, আর এরকম করে প্রতিদিনই আমি 20টা করে কোশ্চেন আনবো। আর আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং তোমাদের সত্যিই উপকার হয়, বন্ধুদের মাঝে শেয়ার করো, একটা লাইক করে দিও, তাহলে কি আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। তো এই বলে ভিডিওটা শেষ করব, রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।